ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়রের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ দুপুরে। রিটকারীর অসৎ উদ্দেশ্য দেখছেন আইনজীবী। ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতমূলক অভিযোগ নাহিদ ইসলামের। সংকট নিরসনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি, ইসি পুনর্গঠনের দাবিতে আজ বিক্ষোভ। বিশ্বের সবচেয়ে দূষিত 5 নদীর একটি এই বুড়িগঙ্গা। যত দখল কন, যত কিছুই কন, সবকিছু একমাত্র ময়লার কারণে। নদীতে মাছ তো ভালো, মাছের ক্ষয়ও নাই। নদীতে ভাসছে ময়লার ভেলা, প্রতিদিন মিশছে 90 টন আবর্জনা। দখলে দূষণে মৃতপ্রায় বুড়িগঙ্গা। তলদেশের 15 ফিট নিচেও মিলছে বর্জ্য। দোষীদের শাস্তির আওতায় আনার দাবি। ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। আজ পাওয়া যাচ্ছে 31 মের। ভোগান্তি এড়াতে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি। সকালে দিচ্ছে পশ্চিমাঞ্চলের, বিকেলে পূর্বাঞ্চল। এবং ছেটে কমানো হচ্ছে ঋণ নির্ভরতা। আকার কমছে প্রায় 7,000 কোটি টাকা। আসছে বাজেটে বিনিয়োগ চাহিদা কম থাকায় কমবে ব্যাংকের ওপর চাপ। ঘাটতি মেটাতে রাজস্ব বাড়ানোর জোর। সকালের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের বিষয়ে আজ আদেশ দেবেন আদালত। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয়। মঙ্গলবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে তাকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়। হাইকোর্টে রিটটি করেন দক্ষিণ সিটির বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। তবে বিএনপির আইনজীবী বলেন, এই রিটের পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করে সেই জন্য করা হয়েছে। যিনি মামলা করেছেন জরিমানার সহ খরচ সহ উৎকর্ষ থাকে মামলা খারিজ করার জন্য। 12টা আদেশ রাখছেন, সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থেকে বক্তব্য শুনবেন, আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা পক্ষপাতমূলক। এ কারণে ইসি আস্থা হারিয়েছে। সংকট নিরসনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। ইসি পুনর্গঠনের দাবিতে আজ নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যুতে উত্তাপ রাজনীতিতে। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলনে উঠল এই প্রসঙ্গ। গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি। রাজধানীর বাংলা মোটরের সমসাময়িক বিষয়ে এনসিপির করা সংবাদ সম্মেলনে নেতারা বললেন, উদ্ভূত সংকটের জন্য নির্বাচন কমিশনই দায়ী। আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, তড়িঘড়ি করে ইশরাককে মেয়র ঘোষণার ঘটনায় ইসির পক্ষপাতমূলক আচরণ স্পষ্ট। ইশরাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে। তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি। ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে। সংবাদ সম্মেলনে ইসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। কমিশনের ওপর আস্থার সংকট তৈরি হয়েছে দাবি করে বলেন, এই অবস্থায় কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। প্রয়োজনে আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে বলেও উল্লেখ করেন এনসিপি নেতারা। গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক, তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক। আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। অনতি বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। ইসি পুনর্গঠনের দাবিতে বুধবার সকালে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। 2500 বছর আগের সমৃদ্ধ জনপদ মহাস্থানগড়। প্রাচীন নিদর্শন দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। 7 কার্যদিবসের মধ্যে টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট ও মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করার ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত শ্রমিকরা। 3 থেকে 6 মাসের বকেয়া বেতন পরিশোধ, বোনাস সহ নানা দাবিতে মঙ্গলবার দুপুরের শ্রম ভবন থেকে মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন পোশাক শ্রমিকরা। সমস্যা সমাধানে মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার এপিএস এর সঙ্গে শ্রমিক প্রতিনিধি দলের বৈঠক হয়। অবশেষে আগামী 29 তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে শ্রম মন্ত্রণালয়। এদিকে প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে আন্দোলন প্রত্যাহার করলেও নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধ না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা। আমরা এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের এই সিদ্ধান্ত আমরা মেনেছি এবং আস্থা রেখেছি। দলের আলোচনা শেষে আমরা কর্মসূচি আজকে প্রত্যাহার করব। ছাত্র অধিবেশন 29 তারিখ আছে, এই 29 তারিখের মধ্যে সকল পৌরবী সম্পূর্ণ পৌরবী শেষ করবো, সেটা আমি সরকারের মধ্যে আস্থা রাখলাম। এবং যদি এটা কোনো প্রভাব ঘটে তাহলে আমি আজকে আপনাদের মাঝে বলতে চাই, আগামীতে আমরা ঘোষণা ছাড়াই গাজীপুর সহ সারা বাংলাদেশ অচল থাকবো। সকালের সময় আরও থাকছে। ঈদের আগে পশুর বাড়তি যত্নে ব্যস্ত কৃষক। রাজশাহী অঞ্চলে এবার প্রস্তুত 43 লাখ। সীমান্তে কড়া নজরদারি থাকায় খামারিদের ভালো দাম পাওয়ার আশা প্রাণী সম্পদ বিভাগের। কুচকুচে কালো পানিতে ভেসে যাচ্ছে ময়লার ভেলা। উৎকট দুর্গন্ধ তো আছেই, বলছি দূষণে জর্জরিত বুড়িগঙ্গার কথা। দিনের পর দিন ঢাকার ডাম্পিং হিসেবে ব্যবহৃত হতে হতে আপন রূপটাই হারিয়ে ফেলেছে এই নদী। এমনকি তলদেশের 15 ফিট নিচেও মিলছে প্লাস্টিক বর্জ্য। দেশের আইনে জীবন্ত সত্তার স্বীকৃতি পেলেও নদীরই কোনো নিরাপত্তা নেই। প্রিন্স আরেফিন এবং মোবারক হোসেন শোভর তোলা ছবিতে মৃতপ্রায় বুড়িগঙ্গার হয়ে বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার। বুড়িগঙ্গার এক ভাসমান ময়লার স্তূপের উপর দাঁড়িয়ে এই মুহূর্তে আমি। এরকম 90 টন ময়লা প্রতিদিন বুড়িগঙ্গায় ফেলা হয়, যার কারণে বিশ্বের সবচেয়ে দূষিত 5 নদীর একটি এই বুড়িগঙ্গা। যার কারণে বুড়িগঙ্গা নদীর দূষণের হার দিনকে দিন যেভাবে বাড়ছে, তাতে এই নদী কতটা বেঁচে থাকবে তা নিয়েই রয়েছে সংশয়। সদরঘাট, ওয়াইজঘাট সহ নানা স্থানে সুয়ারেজ লাইন দিয়ে নদীতে পড়ছে পুরো ঢাকা সিটির অপরিশোধিত ময়লা পানি। দীর্ঘদিনের অত্যাচারে এখন নদীর পানি যেন এসব পানির চেয়েও বেশি কালো আর দুর্গন্ধযুক্ত, যার প্রভাবে বুড়িগঙ্গার বড় অংশেই দেখা মেলে না জলজ প্রাণীর। যদিও এলাকাবাসীর এক সময়ের মিঠা পানির মূল উৎসই ছিল এই নদী। ব্যবহার আচার বেশি, রান্না বাড়া হয়েছে, সবই হয়েছে। এই নদীতে বিরাট বিরাট মাছ আছিল, এত পরিষ্কার আসলো। শিকদারে যদি রাস্তাটা না দিত, খালের উপরে দেওয়া মাটি ফেলা, তাহলে এই নদীটা মরতো না। যত দখল কন, যত কিছুই কন, সব কিছু একমাত্র ময়লার কারণে। কথা আছে না যে হবু চাঁদের দেশে রাবু চাঁদের বাসা, তার মানে কি জানেন? হবু চাঁদের দেশটা হলো ছোট, রাক্ষসগুলা অনেক বড়। একসময়ে মাঝিরা যাত্রী পরিবহনের সঙ্গে বাড়তি আয়ের জন্য মাছ ধরতেন, কিন্তু এখন সেই জায়গা করে নিয়েছে নানান প্লাস্টিক বর্জ্য। এর বাইরেও প্রতিনিয়ত ফেলা হচ্ছে পচা সবজি, ফল এবং বিভিন্ন হোটেল ও দোকানপাটের ময়লা আবর্জনা। 10 হাত মাটির নিচেও মাছ দেখছি, ফলি মাছ ধরিয়ে খাইছি। এখন এই নদীতে মাছ তো ভালো, মাছের ক্ষয়শো নাই। এখন আছে বোতল, শিশু, প্লাস্টিক। ওখানে মাছ ধরবো দূরের কথা, এখন পোকও পায় না। এখন ওই যে বোতল টোতল ময়লা মুলা টোকায় ওই গরিব মাসে টুকটাক কামাই করে খায়। দিনকে দিন কমছে নদীর গভীরতা ও প্রশস্ততা, কমছে পানির প্রবাহটাও। সব মিলিয়ে বুড়িগঙ্গার পাড়ে দাঁড়াতেই যেন দম বন্ধ হওয়ার জোগাড়। এ দায় কার? বিশেষজ্ঞরা বলছেন ময়লা ফেলেই ধীরে ধীরে নদী ভরাট করেছে দখলদাররা। এমনকি বুড়িগঙ্গার তলায় মাটির 15 ফিট নিচেও প্লাস্টিক বর্জ্য পাওয়া গেছে। নদীগুলোতে মাছের পরিবর্তে এখন প্লাস্টিকের বোতলের পরিমাণ বেশি। আমরা বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরীর বিভিন্ন পয়েন্টে মাটি খনন করে সেখানে 15 ফিট গভীর পর্যন্ত প্লাস্টিকের অবস্থান আমরা লক্ষ্য করেছি। জীবের বসবাসের ইকোসিস্টেম তৈরি হওয়ার মতো কোনো পরিস্থিতি অন্তত শুষ্ক মৌসুমে থাকায় না। 2023 সালে বুড়িগঙ্গা দখল দূষণের জন্য প্রায় 28টি শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনাকে দায়ী করে বাংলাদেশ নদী রক্ষা কমিশন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে এনফোর্সমেন্ট।
অ্যান্ড এনফোর্সমেন্টের মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে গ্রিড, বারবার ল চেঞ্জ করা, বারবার এটা নতুন নতুন জাজমেন্ট না, বরং যা আছে ওটাকে কি ইমপ্রুভমেন্ট আছে আপনাকে এটা ট্র্যাকিংয়ের মধ্যে থাকতে হবে। নদী রক্ষা কমিশন যিনারা আছেন ওদের প্রতি মাসে মাসে যদি ইমপ্রুভমেন্ট রাষ্ট্রীয়ভাবে দেখানো যায় এবং এক্সিকিউটিভ কী করছে সেটা হলো ফোকাস করতে হবে, বোল্ড স্টেপ নিতে হবে। পয়বর্জ্য কিংবা রাসায়নিক বর্জ্য যেন নিষ্কাশন ছাড়া নদীতে না ফেলা হয় তা নিশ্চিত করার পাশাপাশি যারা নদীতে ময়লা আবর্জনা ফেলে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি সর্বসাধারণের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দিচ্ছে 31 মের টিকিট। ভোগান্তি এড়াতে এবারও শতভাগ আসন বিক্রি হচ্ছে অনলাইনে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। একটা সময় ছিল যে ঈদ যাত্রার অগ্রিম টিকিট কাটার জন্য মানুষ ঠিক আগের দিন থেকেই সিরিয়াল দিতেন, অর্থাৎ চলে কারণে বলা যায় যে শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ার কারণে ঈদযাত্রা যে টিকিট বিক্রি সেটি শতভাগ অনলাইনে হওয়ার কারণে মানুষ ঘরে বসে টিকিট কাটতে পারছেন। তারপরেও রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমলাপুর রেল স্টেশনে টিকিট ক্রয়ের যে ভেন্ডিং মেশিন সেটি ভেন্ডিং মেশিন দেওয়া হয়েছে। প্রায় বলা যায় যে 4টি ভেন্ডিং মেশিন দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ভেন্ডিং মেশিনগুলো সকাল 8টায় যে টিকিট ক্রয়ের সময় সময় দেওয়া থাকলেও এখন পর্যন্ত এই ভেন্ডিং মেশিন এখন পর্যন্ত কিন্তু এটি আসলে সচল হয়নি। অর্থাৎ দেখা যাচ্ছে যে লেখা আছে ইউ আর নট কানেক্টেড। এখানে যিনি যেই টিকিট যে অনলাইনে টিকিটের যেই সহযোগী প্রতিষ্ঠান সহজের একজন কর্মীর সাথে কথা হয়েছিল, যিনি এই ভেন্ডিং মেশিনের পাশে বসে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। তার সাথে কথা হয়েছিল, তিনি বলছেন যে এই ভেন্ডিং মেশিন এখন পর্যন্ত যে ওয়াইফাই যে সংযোগ সেটি দেয়া হয়নি। আমি একটু দেখাতে চাই, এদিকে আমার সহকর্মীকে বলবো যে ঠিক আগের মতো যে সেই হুড়ুহুড়ি পাড়াপাড়ি নেই। কাউন্টারের মধ্যে দিনের যে যাত্রা সেই দিনের যাত্রার জন্য আজকের দিনে যাত্রা যে করবেন সেই যাত্রার জন্য কাউন্টারে যে টিকিট সেই টিকিট যারা নিচ্ছেন। তো বলছিলাম যে ভেন্ডিং মেশিন এখন পর্যন্ত 8টা বাজে টিকিট অনলাইনে শুরু হয়ে গেছে। মানুষ যে যার মতো করে ঘরে মোবাইলে কম্পিউটারে যে যার মতো করে টিকিট কাটছেন নিজের আইডি দিয়ে, কিন্তু এই ভেন্ডিং মেশিনগুলো এখনো বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত এই ভেন্ডিং মেশিন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে রেল থেকে সেটি আসলে নিতে পারছেন না। বলে রাখি, আজকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির অনলাইনে শতভাগ দেওয়া হচ্ছে এবং আজকে এটি শুরু হচ্ছে। 31 মের টিকিট আজকে দেওয়া হচ্ছে, অর্থাৎ আজকে 21 মে, আগামীকালকে দেওয়া হবে যথাক্রমে 1 তারিখের টিকিট, এরপরে 2 তারিখ, এভাবে চলবে 6 তারিখ পর্যন্ত। অর্থাৎ সম্ভাব্য 7 তারিখে ঈদুল আজহা ধরে টিকিট বিক্রির যে শুরু সেটি আজ থেকে শুরু হলো। তো সব মিলিয়ে বলা যায় যে অনলাইনে টিকিট বিক্রি সকাল 8টা থেকে শুরু হয়ে গেছে। পশ্চিমাঞ্চলের টিকিট শুরু হয়েছে 8টা থেকে এবং 2টা থেকে শুরু হচ্ছে পূর্বাঞ্চলগামী যে টিকিট সেটি বিক্রি। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে। ঈদুল আজহা সামনে রেখে রাজশাহী বিভাগের 8টি জেলায় প্রস্তুত করা হয়েছে 43 লাখ কোরবানির পশু। এর মধ্যে নিজেদের চাহিদা মিটিয়ে প্রায় 17 লাখ পশু যাবে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। ঈদ ঘনিয়ে আসায় পশুর বাড়তি যত্ন নিচ্ছেন এ অঞ্চলের খামারিরা। স্থানীয় হাটে পশু বেচাকেনা হচ্ছে, তবে সপ্তাহ খানেক পর পশুর জমজমাট বেচাকেনা হবে বলে জানান ক্রেতা, বিক্রেতা ও হাট ইজারাদাররা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। রাজশাহী অঞ্চলের প্রায় বাসাবাড়িতে 1-2টি করে দেশি গরু, খাসি, মহিষ লালন পালন করছেন খামারিরা। তবে বড় বড় খামারগুলোতে শাহিওয়াল, সিন্ধি, রেড চিটাগাং, পাবনা ব্রিড ও মীর কাদিম সহ নানা জাতের গরু কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে হিষ্টপুষ্ট করা হচ্ছে। খামারিরা বলছেন, কোনো ধরনের ক্ষতিকর ইঞ্জেকশন ও ভিটামিন ওষুধ ছাড়া শুধু ঘাস, ভুট্টা, ফিড এবং দানাদার খাবার খাইয়ে পশুগুলোকে লালন পালন করছেন তারা। একই চিত্র রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া সহ বিভাগের সবকটি জেলায়। আমরা চাচ্ছি আমাদের লক্ষ্য যে ন্যায্য দামে সঠিকভাবে প্রাকৃতিকভাবে তৈরি করে গরুর কাস্টমারকে দেওয়ার। খেয়ার খাওয়াইতেছি, ভুসি খাওয়াইতেছি,
পাশাপাশি গরু জানি ডিস্টার্ব না হয়, পেট গরম না হয়, আমরা হলো প্যারা খাওয়াইতেছি। সম্পূর্ণ অর্গানিক উপায়ে আমাদের গরুগুলো লালন পালন করা হয়। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর সিটি হাট সহ বিভাগের 8টি জেলার হাট ও খামার থেকে ব্যাপারীরা কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। আর সপ্তাহখানেক পর থেকে শুরু হবে কোরবানির পশুর জমজমাট বেচাকেনা। খামারিরা জানান হাটে কোরবানির পশুর দাম পাচ্ছেন না, তবে ব্যাপারীরা বলছেন ভিন্ন কথা। 2 গাড়ি নেওয়ার টার্গেট, আমি 2 গাড়ি এনেছি, 28টা নিয়েছি, একটু পরে গাড়ি লোড দিব। 2টা দেখছি, 2টা কিনে আমি নিয়ে চলে যাবো বাসায়, তবে অনেক দাম মূল্য কম আছে। দাম খুব বেশি, মানে কোনো মাপে নাই। সুন্দর বেশি কুরবানির লেগে, এগুলোর লেগে দাম বেশি, যেগুলো পুষা হলে কম দাম। এদিকে কোরবানির পশুর বেচাকেনা নির্বিঘ্ন করতে হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানান হাট ইজারাদাররা। পুলিশ ভাইরা আছে, তারা টহল দিচ্ছে, টহলের নাম্বার প্রত্যেকটা ব্যাপারীদেরকে দিচ্ছি আমরা। বিভাগের সবকটি জেলায় 26 লাখ কোরবানির পশুর চাহিদা থাকলেও 43 লাখ কোরবানির পশু লালন পালন করা হয়েছে, যা এ অঞ্চলের চাহিদা মিটিয়ে প্রায় 17 লাখ উদ্বৃত্ত পশু যাবে দেশের নানা প্রান্তে, জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা আশা করি যে ভোক্তা যারা, তারাও ন্যায্য মূল্যে গরু কিনতে পারবে এবং যারা বিক্রেতা তারাও ন্যায্য মূল্যেই তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবে। ন্যাচারাল সোর্সগুলোকে আমরা ব্যবহার করতে চাইতেছি, বিশেষ করে সাজাদপুরে বাছা না লাগালে হতো, এগুলো ন্যাচারাল সোর্সের মাধ্যমে এরা খাবার খেলে গরুগুলো মানে ভালো থাকে। সীমান্ত এলাকায় কড়া নজরদারি থাকায় প্রতিবেশী দেশ থেকে পশু না আসায় দেশি গরুর খামারিরা এবার ভালো দাম পাবেন, এমন প্রত্যাশা প্রাণী সম্পদ বিভাগের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সকালের সময় আরও থাকছে। শারজায় আজ বাংলাদেশের মান বাঁচানোর লড়াই, আধিপত্য রেখে জিততে চায় লাল সবুজ। প্রথমবার কোনো টেস্ট খেলুড়ে দেশকে সিরিজ হারানোর স্বপ্নে বিভোর আমিরা। আসছে বাজেটের আকার, চলতি অর্থ বছরের তুলনায় ছেটে কমানো হচ্ছে ঋণ নির্ভরতা। বাজেটের আকার কমছে প্রায় 7,000 কোটি টাকা, যেখানে ব্যাংক ঋণ কমতে পারে 12,500 কোটি টাকা। বিশ্লেষক ও কেন্দ্রীয় ব্যাংক বলছে বিনিয়োগ চাহিদা কম থাকায় বাজেট ঘাটতি পূরণে এবার ব্যাংকের ওপর চাপ পড়বে না। ঘাটতি মেটাতে রাজস্ব বাড়ানোর উপর জোর তাদের। সাইফুল ইসলামের রিপোর্ট। বাজেট ঘাটতি মেটাতে সরকার বৈদেশিক ও দেশীয় উৎসের উপর নির্ভরশীল। এর মধ্যে ব্যাংক ঋণের নির্ভরতা বেশি দেখা যায়। চলতি অর্থবছরে ঘাটতি মেটাতে 1,37,500 কোটি টাকার ব্যাংক ঋণের বিপরীতে 12 মে পর্যন্ত নেওয়া হয়েছে 1,08,371 কোটি টাকা। বিনিয়োগে ভাটায় বেসরকারি খাতের ঋণের চাহিদা কমায় বাজেট ঘাটতি পূরণে সরকারের ব্যাংক নির্ভরতা তেমন সংকট তৈরি করবে না বলে মত অর্থনীতিবিদদের। ইলেকশন এবং সামগ্রিক স্ট্যাবিলিটিটা কোন জায়গায় আসে সেটা দেখে তারা বিনিয়োগ করবে। ফলে যেহেতু বিনিয়োগের দিক থেকে চাহিদার দিক থেকে একটা স্লোনেস বা স্লতগতি আছে, সেদিক থেকে হয়তো সরকারের ব্যাংক থেকে বরোয়িংটা অত বেশি প্রভাব নাও ফেলতে পারে। নতুন অর্থ বছরের বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা, সম্ভাব্য ঘাটতি 2,26,000 কোটি টাকা, আর ব্যাংক ঋণ 1,25,000 কোটি টাকা। ব্যাংকাররা বলছেন বর্তমানে ঋণ চাহিদা কম থাকলেও রাজনৈতিক স্থিতিশীলতা আসলে পরিস্থিতি পাল্টে যাবে। সরকারকে এটা বিবেচনায় নিতে হবে। সংকট তখনই দেখা দেবে যখন ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে, বিনিয়োগ বাড়বে এবং ব্যবসায়ীরা যখন ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করবেন তখন ব্যাংকগুলো লিকুইডিটি ক্রাইসিস দেখা দিতে পারে। যেহেতু আগের সরকারের নেওয়া বড় প্রকল্পগুলো কাটছাট হচ্ছে, তাই এবারে উন্নয়ন বাজেটে ব্যয় কমছে। এতে ঋণের চাপও কমবে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের। সরকার প্রকল্প প্রণয়নের ক্ষেত্রেও বাস্তব ভিত্তিক প্রকল্প মূল্যায়ন করবে। উন্নয়ন প্রকল্প করতে গিয়ে তারা খুব বেশি ঋণ ব্যাংকিং সেক্টর থেকে নেবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি অর্থবছরের মার্চে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 7.57% ও সরকারি ঋণের প্রবৃদ্ধি 16.32%। ব্যাংক ব্যবস্থা থেকে সরকার অধিক পরিমাণ ঋণ নিলে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব পড়ে, আর এই ঋণের সুদ বাবদ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় সরকারকে, যা মূলত রাজস্ব সংগ্রহের অর্থ। আসছে বাজেটে এই সকল বিষয়ে সতর্ক থাকার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 4 বছর ধরে নষ্ট চট্টগ্রাম মেডিকেলের এনজিওগ্রাম মেশিন। যন্ত্রটি বিকল হওয়ায় জটিল নানা পরীক্ষা হচ্ছে না হৃদরোগ বিভাগে। অন্যদিকে 3 বছর ধরে নষ্ট স্তন ক্যান্সার ও টিউমার নির্ণয়ের ম্যামোগ্রাফি মেশিনটি। এতে ভোগান্তিতে রোগীরা। নতুন এনজিওগ্রাম মেশিন কেনার পাশাপাশি ম্যামোগ্রাফি মেশিনটি মেরামতের আশ্বাস কর্তৃপক্ষের। নূরজামাল আতিকের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট।
কিছু বলতেছে না, আপনার চলে যান ন থাকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অকেজো হয়ে পড়ে আছে ৬ কোটি টাকা মূল্যের এনজিওগ্রাম মেশিন। হৃদরোগ বিভাগে দীর্ঘ ৪ বছর ধরে পড়ে থাকায় নষ্ট হচ্ছে এটির অন্যান্য যন্ত্রাংশ। ফলে রক্তনালীর পরীক্ষা, রিং লাগানো, ব্লক নির্ণয়, ফেসমেকার প্রতিস্থাপন সহ গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষায় নেমে এসেছে স্থবিরতা। যদিও সচল থাকা আরেকটি মেশিনে চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে 2021 শেষ হয়ে যায়। সরকারি পর্যায়ে ঠিক করা অনেক জটিল হয়ে যাচ্ছে, কারণ এটা খরচ প্রায় 3 কোটি টাকার মতন খরচ হবে। ঠিক হওয়ার সম্ভব অতটুকু খরচ সরকার এই মুহূর্তে ব্যয় করতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। মেশিন নষ্ট হওয়ায় লেগে থাকে দীর্ঘ লাইন, এতে ভোগান্তিতে রোগীরা। তারা দেখতে হয় অনেকক্ষণ, আমরা তো অসুখের লোকই, আমাদেরকে কষ্ট দিলে তো আমরা তো সকাল থেকে কষ্ট পাইতেছি। কিছু বলতেছে না, আপনার চলে যান ন থাকে না, কিছু তো না বলতেছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি হচ্ছে একটাই, মেশিন যেটা খারাপ হয়ে গেছে ওটা ঠিক করে জনগণের কষ্ট কম হয়। এদিকে মেডিকেলের রেডিওলজি বিভাগে 3 বছর ধরে নষ্ট ম্যামোগ্রাফি মেশিনও, যার কারণে রোগীরা বঞ্চিত হচ্ছেন স্তন ক্যান্সার ও টিউমার নির্ণয় সহ নানা সেবা থেকে। মেশিনের জিনিস তো নষ্ট হবে, সেক্ষেত্রে যদি মেনটেন্যান্সটা রেগুলার থাকে তাইলে আমরা সার্ভিসটা সবসময় এটা চালু রাখতে পারি। হাসপাতালের পরিচালক বলছেন, নতুন এনজিওগ্রাম মেশিন আনার পাশাপাশি ম্যামোগ্রাফি মেশিনটি মেরামতের প্রক্রিয়া চলছে। এনজিওগ্রাম মেশিন যেটা আমাদের দুইটার মধ্যে একটা নষ্ট, আর একটা সচল আছে, আর একটা মেশিন নতুন আসতেছে আমাদের, হয়তো এটা এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম দিকে চলে আসবে। কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন হাসপাতালটির হৃদরোগ বিভাগে সেবা নেন 250-র বেশি রোগী। দীর্ঘ 4 বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে গুরুত্বপূর্ণ হার্টের এই এনজিওগ্রাম মেশিনটি। এর ফলে একদিকে যেমন রোগীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে, ঠিক অপরদিকে 3 থেকে 4 গুণ বেশি দামে এ সেবা নিতে হচ্ছে বাইরের হাসপাতাল থেকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কাজ শেষ না করে লাপাত্তা ঠিকাদার, মুখ থুবড়ে পড়েছে বগুড়ার দুপচাচিয়া ও আদমদীঘি উপজেলার গ্রামাঞ্চলে বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ প্রকল্প। এতে প্রকল্পটি বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তবে শিগগিরই কাজ শুরুর আশ্বাস কর্তৃপক্ষের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। 2022 সালের সেপ্টেম্বরে শুরু হয় বগুড়া দুপচাচিয়া আদমদীঘিতে বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের কাজ। 4 মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2.5 বছরেও তা হয়নি। সিংহভাগ কাজ ফেলে রেখে লাপাত্তা ঠিকাদার। প্রকল্পটির আওতায় দুপচাচিয়ার 3টি ইউনিয়নে 18টি ও আদমদীঘির 6টি ইউনিয়নে 26টি পানির ট্যাঙ্ক স্থাপনের কথা ছিল। এর মধ্যে দুপচাচিয়াতে মাত্র 8টি ও আদমদীঘিতে 12টি পানির ট্যাঙ্কের বোরিং সহ অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। এরপর আর কাজ করেনি ঢাকার মেসার্স আমান অ্যান্ড কেয়ার ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শেষ হওয়ার আগে প্রকল্পের 53,34,000 টাকার বিল তুলে নিয়ে 1.5 বছর ধরে লাপাত্তা ঠিকাদার। এতে আয়রনযুক্ত নলকূপ অথবা পুকুরের পানিতে ফর্সা করতে হচ্ছে গ্রামবাসীদের। আমাদের এলাকার বিশুদ্ধ পানি খুব সমস্যা এবং আর্সেনিক মুক্ত পানির খুবই সংকট। কোথায় যে গেল খুঁজেও পাওয়া যায় না, এই এলাকা দেখাও যায় না। এই পর্যন্ত কাজটা স্থগিত আছে। তারা 6-9 করে কিছু কাজ করে চলে গেল এবং লাস্ট পর্যায়ে দেখা গেল ওই ইয়াটা দেখেন উল্টে পড়ে আছে। দফায় দফায় বৈঠকে কথা বলছি, বাট কোনো আলটিমেটলি সলিউশন হচ্ছে না। আমরা অনুরোধ করি সংশ্লিষ্ট কনসার্ন অথরিটি যেন এই ব্যাপারটা নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারকে কয়েক দফার চিঠি দেওয়া হলেও সাড়া মেলেনি। তবে শীঘ্রই প্রকল্পের কাজ শুরু করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এটা যদি তারা কাজ শুরু না করে তাহলে টেন্ডার বাতিল করে নতুন হচ্ছে দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদার দিয়ে কাজ সম্পন্ন করে জনগণের যেন পানি প্রাপ্তিতে সুবিধা হয় এ বিষয়ে আমি কার্যকরী ব্যবস্থা নিব। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে পানি বিশুদ্ধকরণের প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1,39,00,000 টাকা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সিরাজগঞ্জের শাহজাদপুরে ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে প্রায় 26 হেক্টর জমির ফসল। এতে দিশেহারা কৃষক। ভাটার মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি তাদের। উপজেলা প্রশাসন বলছে তদন্ত করে ভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। ফসলি জমির মাঝখানে গড়ে তোলা হয়েছে ইট ভাটা। ফসল উৎপাদনের পাশেই পোড়ানো হয় ইট। সিরাজগঞ্জের শাহজাদপুরের সরবপুর গ্রামের ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বিরূপ প্রভাব পড়েছে আশপাশে প্রায় 26 হেক্টর জমির ফসলে। ধান কাটার সময় আসলেও নষ্ট হয়ে গেছে বেশিরভাগ অংশ। এতে দিশেহারা কৃষক।
ভাটার মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি তাদের। এই ভাটার আগুনে ছিল 50 ডিসিমেল বুই চাপ একটুকু কোনটিন ভালো নাই। সারা বছর কি খাওয়াবো, আমরা তো চাষি স্যার, পুণ্য পাবো, কে দিবি না দিবি এরই বাড়ি আমার নির্ভর, তার কিছুই নাই, সে সব শেষ স্যার, কিছু নাই, সব শেষ সব। আমরা বর্তুক চাই, আমরা যে বর্তুকটা যে ক্ষতিটা আমরা দিলি, আমাদের এই ক্ষতিপূরণ চাই ভাটার মালিকের কাছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনার আওতায় আনার আশ্বাস কৃষি বিভাগের। আর উপজেলা প্রশাসন বলছে তদন্ত করে ভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত যে 95 জন কৃষক তাদের তালিকা কিন্তু আমরা প্রণয়ন করেছি এবং ভবিষ্যতে আমাদের যখন কৃষি পুনর্বাসন বা প্রণোদনা কোনো কর্মসূচি আসবে, এই শিমুলতলী স্বরূপপুর গ্রামের এই 95 জন কৃষককে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু আমরা ধান বীজ বা সার যেটাই সুযোগ সুবিধা আসে না কেন এটা কিন্তু আমরা তাদেরকে প্রদান করব। ইতিমধ্যে আমরা কৃষি অফিসারকে আহ্বান করে একটা আমরা কমিটি গঠন করছি। যদি কমিটির মাধ্যমে যদি প্রমাণিত হয় যে ইট ভাটার কারণে এটা ধানগুলো নষ্ট হয়েছে, তাহলে আমরা সেই ইট ভাটার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। পচন রোধে তৈরি করা পেঁয়াজ ও রসুন সংরক্ষণের মডেল ঘর পাবনায় জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিটি মডেল ঘরে বাতাস প্রবেশের পর্যাপ্ত ব্যবস্থা থাকায় পেঁয়াজ রসুন দীর্ঘদিন ধরে ভালো থাকে বলে দাবি সংশ্লিষ্টদের। এতে ভবিষ্যতে বিদেশ থেকে পেঁয়াজ রসুন আমদানি কমবে মনে করেন কৃষকরা। সবুজ মোল্লার তথ্য ও ছবিতে রিপোর্ট। বাঁশের বেড়া দিয়ে ঘর নির্মাণ, ছোট ছোট ফ্যানের বাতাসে ভেতরে শীতল রাখা হয়। পচন রোধে এ ঘরে এভাবেই সংরক্ষণ করা হয় পেঁয়াজ ও রসুন। কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্পের আওতায় 2022-23 অর্থ বছর থেকে শুরু হয়েছে দেশীয় পদ্ধতিতে মডেল ঘর তৈরির কার্যক্রম। পাবনার সুজানগর, সাথিয়া ও চাটমোহর অঞ্চলের শতাধিক কৃষক মডেল ঘরে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ করে পেয়েছেন সফলতা। আগে আমরা যে পেঁয়াজ সংরক্ষণ করতাম তাতে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে যেত। এই ঘরে তাপমাত্রা কম থাকে বা আলো বাতাস ঢোকে, এই ঘরে আমার অনেক সুবিধা। এই ঘরটা যদি আরো 10 জনের পায় তাহলে আরো সুবিধা হবে। আলো বাতাস লাগতেছে, বাতাস ভিতর দিয়ে ঢুকে বাইরে দিয়ে বাড়ায় যাচ্ছে, এতে পেঁয়াজটা শুকনা থাকতেছে এবং পচার সম্ভাবনা কম থাকে। প্রতিটি মডেল ঘরে ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা থাকার কারণেই সংরক্ষিত পেঁয়াজ রসুন দীর্ঘদিন ধরে ভালো থাকে দাবি সংশ্লিষ্টদের। টিনের নিচে থার্মাল ইনসুলিন ব্যবহার করছি। থার্মাল ইনসুলিন থাকার কারণে হিটটাকে অনেকটা প্রোটেক্ট করে, যার কারণে পেঁয়াজ কিন্তু শীতল থাকে মোটামুটি। তাছাড়াও যতটুকু হিট আসে এটাকেও আবার মিনিমাইজ করার জন্য এখানে আমরা হাইগ্রোমিটার ইউজ করছি। কৃষকদেরকে যদি আরো একটু মোটিভেট করতে পারি, তাদেরকে যদি এই সংরক্ষণ প্রক্রিয়াটা শেখাতে পারি, তাহলে আমাদের দেশের উৎপাদন যেমন বাড়বে এবং বিদেশ থেকে আমদানি করতে হবে না এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে, পেঁয়াজটা ভালোভাবে সংরক্ষিত হবে। প্রকল্পের শুরু থেকে চলতি অর্থ বছর পর্যন্ত পাবনার কৃষক পর্যায়ে 185টি পেঁয়াজ ও রসুন সংরক্ষণ মডেল ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। চাঁপাইনবাবগঞ্জে দিন দিন জনপ্রিয় হচ্ছে আমে ফ্রুট ব্যাগের ব্যবহার। এতে নিশ্চিত হচ্ছে নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন। পাশাপাশি কীটনাশক ও বালাইনাশক দমনে খরচ হচ্ছে কম। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট। ফজলি, খিরসাপাত, ল্যাংড়া, আশিনা সহ বিভিন্ন জাতের আমে পরানো হচ্ছে ফ্রুট ব্যাগ। পরিপক্ক হলে গাছ থেকে আম পাড়ার পর বাজারজাত করার আগেই খোলা হবে এসব ব্যাগ। আমের ওজন 100 থেকে 150 গ্রাম হলেই বেঁধে দেওয়া হয় এসব ফ্রুট ব্যাগ। এরপর আম পাকা পর্যন্ত ব্যাগ বন্দি থাকে আমগুলো। সম্পূর্ণ বিষমুক্ত নিরাপদ আম উৎপাদন হয় এই পদ্ধতিতে। বাগান মালিকরা জানায়, ফ্রুট ব্যাগ ব্যবহারের ফলে আমের বাহ্যিক সৌন্দর্য বাড়ানো, কৃষকদের কীটনাশক প্রয়োগ বাবদ খরচ হয় না। চাঁপাইনবাবগঞ্জে এবছর রেকর্ড প্রায় 24 কোটিরও বেশি আমে ফ্রুট ব্যাগিং করা হয়েছে। প্যাকেটের কাজ হলো যে বিষ লাগবে না, বিষ খরচ বাঁচলাম, পোকা না লাগে, ওই জন্যে আমরা এটা ব্যবহার করার জন্য এটা প্যাকেট বানছি। সংগ্রহের দিন আমরা গাছ থেকে ব্যাগ সহ আমগুলো সংগ্রহ করে থাকি। আমরা আসলে বেশ কয়েক বছর ধরেই এটাকে কৃষি পণ্য হিসেবে ডিক্লারেশনের দাবি জানিয়ে আসছি। ফুড ব্যাগিং এর যদি ট্যাক্সটা ফ্রি করে দেয় তাহলে কম হবে দামটা। গবেষকরা জানায়, পরিপক্ক আমের প্রধান শত্রু মাছি পোকা, তা দমনে সবচেয়ে কার্যকর ফ্রুট ব্যাগ। আমরা যদি ব্যাগিং করি তাহলে আমরা 100 ভাগ এই মাছি পোকার হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। ব্যাগিং করলে আমাদের বালাইনাশকের স্প্রে কম হবে, অর্থাৎ কীটনাশক এবং ছত্রাকনাশকের স্প্রে কম হবে। এতে করে
আমটা নিরাপদ হবে। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭,৬০৪ হেক্টর জমির বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩,৮৬,০০০ মেট্রিক টন। গত বছর ২২ কোটি, ২০২৩ সালে ১৬ কোটি ৩ লাখ আমে ফ্রুট ব্যাগিং করা হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জয়পুরহাট সদরের শালগাঁও জয়হার ঈদগাহের জমি স্ত্রীর কাছে নামমাত্র মূল্যে গোপনে বিক্রি করেছেন মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। সম্প্রতি রাতের আঁধারে সেখান থেকে কেটে নেওয়া হয়েছে মাটি। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হন এলাকাবাসী। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে লিখিত অভিযোগ করেছেন তারা। অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। ২০০১ সালে জয়পুরহাট সদরের পুরানাপোল ইউনিয়নের দস্তপুর গ্রামের শরীফউদ্দিন তার শালগাঁও জয়হার পুকুর পাড়ে ৩৩% জমি ঈদগাহ মাঠের নামে দান করেন। পরের বছর একই গ্রামের ফজলুর রহমান ওই জমির পাশে ৫% জমি একই ঈদগাহের নামে দান করলে ২০০২ সাল থেকে সেখানে ঈদের জামাত হয়। সে সময় আব্দুল হামিদকে সভাপতি ও ফজলুল করিমকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। ২০২৪ সালের ১৪ জানুয়ারি ২,৮৭,০০০ টাকা মূল্যে ঈদগাহের ৩৮% জমি ফজলুল করিম তার স্ত্রীর নামে লিখে দেন। সম্প্রতি রাতের আধারে মাঠের মাটি কাটায় বিষয়টি জানাজানি হয়। এতে ক্ষুব্ধ হন এলাকাবাসী। তারা জানান ঈদগাহের জায়গা দানপত্র ও দলিল করা। ২ জন ব্যক্তি মিলে ৩৮ শতক মাটি জহের পুকুরের পাক এখানে ঈদগাহ মাঠ হিসাবে তারা দান করেছে। এই যে জমি বিক্রি করেছে, পরবর্তী মাঠের যে মাটি কেটে নিয়ে গেছে আমরা কেউ জানি না। ঈদুল ফিতরের নামাজ আমরা এবছর এখানে পড়তে পারিনি। আমরা ঈদুল আজহার নামাজ কোথায় পড়বো? সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ডিসি স্যারের অনুরোধে এই মাঠটি পুনরায় চালু করার জন্য সবিনয় অনুরোধ করছি। এ নিয়ে কথা বলতে ফজলুল করিমের বাড়িতে গেলে কেউ দেখা করেননি। তবে অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এবং সরকারি কমিশনার ভূমির আদালতে দুটি পৃথক মামলা চলমান আছে। এটি তদন্ত সাপেক্ষে জমির মালিকানা এবং দখল বা শ্রেণী পরিবর্তন সংক্রান্ত যদি কোনো অপরাধ ঘটে থাকে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। তদন্ত শেষ করে আগামী ঈদুল আজহায় নামাজ ওই মাঠে পড়ার ব্যবস্থা করার দাবি এলাকাবাসীর। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। ১৭,৫০০ কোটি ডলার ব্যয়ে নির্মিত হবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম। মঙ্গলবার ওভাল অফিসের এক সংবাদ সম্মেলনে প্রকল্পের নকশা নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, শত্রু ক্ষেপণাস্ত্র ছোড়ার আগেই তা বের করে ধ্বংস করবে গোল্ডেন ডোম। এদিকে ট্রাম্প ঘনিষ্ঠ কোম্পানিগুলো কিভাবে এই প্রকল্পের কাজ পায় তা নিয়ে প্রশ্ন তুলছেন ডেমোক্র্যাটরা। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষায় তৎপর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর গোল্ডেন ডোম নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির জন্য নির্বাহী আদেশ জারি করেন তিনি। এবার ১৭,৫০০ কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নকশা নির্বাচনের পাশাপাশি এই প্রকল্পের নেতৃত্ব দেওয়ার ব্যক্তির নামও প্রকাশ করেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গোল্ডেন ডোম মহাকাশ ভিত্তিক সিস্টেম যা চীন ও রাশিয়ার ক্ষেপণাস্ত্র হুমকি ঠেকাতে তৈরি করা হচ্ছে। শত্রু ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে তা বের করে ধ্বংস করবে গোল্ডেন ডোম। স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গুইটলাইন এর নেতৃত্ব দেবেন। এই কর্মসূচিকে সামরিক পরিকল্পনার মেরুদণ্ড বলে অভিহিত করেছে ট্রাম্প প্রশাসন। আমার মনে হয় ৩ বছরের কম সময়ে আমরা একটা বড় পর্যায়ে পৌঁছে যাব। আপাতত ২,৫০০ কোটি দিয়ে কাজ শুরু করেছি। ১৭,৫০০ কোটি ডলার খরচ হবে। ২.৫-৩ বছরের ভেতর একটা ফল পাবো আশা করি। তবে ট্রাম্পের এই উদ্যোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ট্রাম্প ঘনিষ্ঠ স্পেসএক্স, পলান্টির ও আন্দুরিলের মতো কোম্পানিগুলোকে এই প্রকল্পের চুক্তিপত্র কিভাবে দেয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছেন ডেমোক্র্যাটরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ২ দফার চেষ্টায় অবশেষে ঢাকায় পৌঁছালো বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ফুটবল দল। সন্ধ্যা ৭:৪৫ কলকাতা থেকে ঢাকায় নামে যুবাদের বহনকারী ফ্লাইটটি। আজ বিকেল ৫টা নাগাদ বাংলাদেশে ফেরার কথা ছিল অনূর্ধ্ব ১৯ ফুটবল দলের, কিন্তু দুপুরের পর থেকে ঝড় বৃষ্টি চলতে থাকে ঢাকায়, যে কারণে ঢাকার আকাশে এসেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি বিমানটি। তখন আবারও কলকাতায় ফেরত পাঠানো হয় তাদের। সেখানে জরুরি অবতরণ করলেও বিমান থেকে বের হতে পারেননি কেউই। পরে সন্ধ্যায় ৭টার আগে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। ঢাকা বিমানবন্দরে যুবাদের অভ্যর্থনা জানান বাফুফে কর্তারা।
খ্রিস্টপূর্ব ৩য় শতকে অর্থাৎ প্রায় ২৫০০ বছর আগে গড়ে ওঠা সমৃদ্ধ এক জনপদের নাম পুন্ড্রবর্ধন, যার রাজধানী ছিল পুন্ড্রনগর, যা মহাস্থানগড় হিসেবেই পরিচিত। ১৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পুন্ড্রনগরীতে ছোট বড় মিলে মোট ৩২টি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান মিলেছে। বছর জুড়েই দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকে মহাস্থানগড়। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। কালের গর্ভে হারিয়ে যেতে বসা ২৫০০ বছর আগের প্রাচীন বাংলার রাজধানী ছিল মহাস্থানগড়। বাংলার সর্বপ্রাচীন এই জনপদ সার্ক কালচারাল ক্যাপিটাল বা সার্কের সাংস্কৃতিক রাজধানী। বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে এই মহাস্থানগড়ে রয়েছে মৌর্য, গুপ্ত, পাল, সেন এবং মুসলিম শাসনামলের বহু নিদর্শন। নানা সময়ে খননকালে আবিষ্কৃত নিদর্শনগুলো সংরক্ষণ করা হয়েছে প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। মহাস্থানগড়ের পাশে রয়েছে বেহুলার বাসরঘর হিসেবে পরিচিত গোকুলের মেদ, গোবিন্দবিটা, রাজা পরশুরামের প্যালেস এবং মৃত মানুষ জীবিত হওয়ার লোকগাথা রয়েছে যে কূপকে ঘিরে সেই জিউৎকুণ্ড। প্রত্নতাত্ত্বিক নানা নিদর্শনের কাছ থেকে দেখার জন্য প্রতিদিনই দর্শনার্থীদের আগমন ঘটে মহাস্থানগড়ে। পর্যটকদের দাবি ঐতিহাসিক এই নগরী সংস্কারে আরও জোরালো উদ্যোগ নেয়ার। আমি রংপুর থেকে ফ্যামিলি নিয়ে আসছি এখানে পুরাতন কিছু নিদর্শন দেখার জন্য। মহাস্থানগড়ে গেছি, এখানে বেহুলার ঘর দেখতে আসছি। এখানকার বিষয় তেমন আমার জানা নাই, কিন্তু জায়গাটা আমার ভালো লাগছে। একটু মাজার দেখছি, আর এই জায়গাটাই এই বেহুলার বাসর করে এই স্থানটাই দেখলাম। পিকনিকের জন্য আসতেছে, দেখার জন্য আসতেছে, ভালো লাগে এই জায়গা। আছে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর, প্রত্যেকটা স্টেপে স্টেপে আমরা যেটা পড়ছি বইয়ে, 9-10 বইয়ে বা আমরা বইয়ে যেটা পড়ছি, দেখে অনেক ভালো লাগতেছে। ভ্রমণ পিপাসুদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের এই কর্মকর্তা। এই মহাস্থাননগরের আশেপাশে প্রায় ৪৩টা সাইট আছে। এর মধ্যে বিভিন্ন নামকরণ আছে: বিহার, ভাসু বিহার, গোকুল মেদ মন্দির, উজা ধনন্তরীর পাঠ, পদ্মার বাড়ি। মানুষ এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার জন্য প্রতি বছর সারা বছরই প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হিসাব অনুযায়ী মহাস্থানগড় সহ আশপাশের পর্যটন এলাকায় প্রতি বছর দেশি বিদেশি প্রায় ৫ লাখ দর্শনার্থীর আগমন ঘটে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়রের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ দুপুরে রিটকারীর অসৎ উদ্দেশ্য দেখছেন আইনজীবী। ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতমূলক, অভিযোগ নাহিদ ইসলামের। সংকট নিরসনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি, ইসি পুনর্গঠনের দাবিতে আজ বিক্ষোভ। এবং ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, আজ পাওয়া যাচ্ছে ৩১ মের। ভোগান্তি এড়াতে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি, সকালে দিচ্ছে পশ্চিমাঞ্চলের, বিকেলে পূর্বাঞ্চল। এই ছিল সকালের সময়ের সঙ্গে থাকুন সময়ের।